মার্কেটিং এর একটা রুলস আছে, রুলস অফ 7। কোনো বস্তুকে মানুষের মগজের মধ্যে ঢোকানোর জন্য কমপক্ষে 7 বার দেখান। 1968 সালে মনস্তাত্ত্বিকবিদ রবার্ট জেজং আবিষ্কার করেন মেয়ার এক্সপোজার ইফেক্ট বা দৃশ্যমানতার প্রভাব। তিনি প্রমাণ করেন কোনো বস্তুকে আপনি যত বেশি দেখাবেন, মানুষ তাকে তত বেশি পছন্দ করবে, বিশ্বাস করবে এবং নিরাপদ মনে করবে, যদিও সেটা অর্থহীন তবুও। আর ঠিক এই জায়গাতেই কাজ করে স্বৈরাচারী সরকার। তারা নিজেকে ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করে, উন্নয়নের ফেস্টুন দিয়ে জনগণের চোখ ঢাকে। জনগণ দেখে এবং বিশ্বাস করে, আর ভুলে যায় এর পেছনে ঋণ এবং দুর্নীতির কথা। চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করে, আর যা দেখা যায় না তা নিয়ে কখনো প্রশ্ন করা হয় না। বিংশ শতাব্দীর সবচাইতে বড় ডিক্টেটর অ্যাডলফ হিটলার, তার প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের একটা কথা আছে, যাদের প্রভাবিত করতে চাও তাদের আইডিয়ায় এমনভাবে ডুবিয়ে রাখো যেন তারা বুঝতেই না পারে তাদেরকে ডোবানো হয়েছে। আপনাদের হয়তো পদ্মা সেতু উদ্বোধনের কথা মনে আছে। সে সময় পুরো বাংলাদেশে শত শত কোটি টাকার আলোকসজ্জা করা হয়েছিল। ইভেন আমাদের গ্রামে তো একটা গুজবই রটিয়ে গিয়েছিল যে লোডশেডিংয়ের কারণ নাকি পদ্মা সেতুর আলোকসজ্জা। সেখানে মানুষ দেখেছে আলোকসজ্জায় সজ্জিত পদ্মা সেতু, সেখানে দেখেনি 20,000 কোটি টাকার প্রজেক্ট কিভাবে বাড়তে বাড়তে 40,000 50,000 কোটি টাকা হয়ে যায়। আর মানুষ এটাও দেখেনি সেই সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে 2009 সালে, সে সময় মানুষের মাথাপিছু ঋণ ছিল $277 এবং 15 বছর পর 2024 সালে সেই ঋণ গিয়ে দাঁড়ায় $1,073, প্রায় 4 গুণ। ঋণ বেড়েছে 2,76,000 কোটি টাকা থেকে 18,35,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক কথা হচ্ছে। তার পিলার দেখা যায় 20 কিলোমিটার দূর থেকেও, মানুষ দেখছে এবং প্রশংসা করছে। তো শেখ হাসিনা যাই করুক, দেশের উন্নতি করে দিয়ে গেছে। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $12 বিলিয়ন যে টাকা খরচ হয়েছে তার মধ্যে $5 বিলিয়ন আগেই পাচার করে দিয়েছে। মানুষ পাচার কিন্তু অর্থ দেখতে পাচ্ছে না, কিন্তু 20 কিলোমিটার দূর থেকেও সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পিলার দেখতে পাচ্ছে। সে তো দেখা গিয়েছে, কিন্তু ঋণের এই বিশাল বোঝা দেখা যায়নি। কারণ মেয়ার এক্সপোজার ইফেক্ট শুধুমাত্র দৃশ্যমানকেই বিশ্বাসযোগ্য বানায়, অদৃশ্য ঋণকে নয়। ঠিক এই ক্ষেত্রে বিএনপির ফ্যামিলি কার্ডটাও যেন মনে হয় যে উন্নয়নের ফেস্টুন। আপনি যখন কোনো মানুষকে 2,000 টাকা দিবেন, তখন আপনাকে 2,000 টাকার কর্মসংস্থান তৈরি করতে হবে। কিন্তু আপনি সেই টাকা যদি কোনো ঋণ থেকে নিয়ে আসেন কিংবা কোষাগার থেকে দেন, তাহলে আপনার আবার মূল্যস্ফীতি হবে। আর মূল্যস্ফীতি যদি হয়, তাহলে মাসে 2,000 টাকা দেখা যাচ্ছে যে তার থেকে বেশি খরচই হয়ে যাচ্ছে মূল্যস্ফীতিতে। সো আপনাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ছিল জনশক্তি বাড়ানো। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাজারো দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাচনে তার সাথে কেউ পারে না। কারণ সে দেয় বিভিন্ন রকমের কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন কার্ড ইত্যাদি। মানুষের হাতে কার্ড, চোখে সুবিধা। ঋণ বাড়লেও তা দেখা যায় না। মাথাপিছু ঋণ 18 লাখ থেকে 30 লাখ হলেও তা চোখে পড়ে না, কিন্তু হাতে কার্ড থাকলে ভোট ঠিকই পড়ে। এটাই সেই মার্কেটিং, এটাই সেই মেয়ার এক্সপোজার ইফেক্ট। এর একটা রাজনৈতিক নামও আছে। রাজনৈতিক নামটা হচ্ছে ক্লায়েন্টালিজম। রাজনৈতিক বিজ্ঞানে ক্লায়েন্টালিজম হলো দলভিত্তিক সুবিধাবাদ। রাজনৈতিক নেতারা ক্ষমতায় টিকে থাকার জন্য নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে কার্ড, চাকরি, সাবসিডি ইত্যাদি জিনিস দিয়ে কিনে নেয়। এটা ভোট কেনা নয়, এটা ভোটারকে ক্লায়েন্ট বা ক্রেতা হিসাবে বানিয়ে ফেলা। মানে স্পষ্ট, আমি তোমাকে কার্ড দিলাম, তুমি আমাকে ভোট দিলে। এটা কোনো উন্নয়ন নয়, এটা বিনিময়। এটা কোনো রাষ্ট্র নয়, এটা একটি দোকান। 2019 সালে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স রিভিউ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে ক্লায়েন্টালিস্টিক কার্ড বা নগদ সহায়তা পাওয়া ভোটারদের মধ্যে 70 থেকে 80% সরাসরি সুবিধাদাতা দলকেই ভোট দেয়, যদিও তারা জানে যে দুর্নীতি হচ্ছে। কারণ রেসিপ্রোসিটি বায়াস বা প্রতিদানের পক্ষপাতিত্ব। মানুষ মনে করে আমাকে দিয়েছে, তাই আমার দায়িত্ব তাকে ভোট দেওয়া। ঠিক এই জায়গাতেই ভয়। আজ বিএনপি ফ্যামিলি কার্ড দিচ্ছে, কালকে যদি বিএনপি সরকার আওয়ামী লীগ সরকারের মতো দুর্নীতিতে ডুবে যায়, লুটপাটের অভিযোগ উঠে, তখন কি হবে? তখন ঠিক রূপপুর দেখে যেভাবে শেখ হাসিনাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়, এমনভাবেই বলা হবে, হায়রে জাতি, ফ্যামিলি কার্ড দেখলি কিন্তু বিএনপিরে দেখলি না। কার্ডটা হয়ে যাবে মায়াজাল। মানুষ ভুলে যাবে কার্ডের পেছনের দুর্নীতি, ঋণ অথবা লোপাট। এটাই ক্লায়েন্টালিজমের সবচেয়ে ভয়ঙ্কর দিক। কারণ এখানে ভোটারকে নির্ভরশীল করে ফেলে সরকারের উপর। জনগণের হাতে কার্ড, চোখে সুবিধা। মাথাপিছু ঋণ বাড়লেও সেটা চোখে দেখা যায় না। ঠিক এইভাবেই 5 বছরের জন্য ক্ষমতা সিকিউর হয়ে যায়। আচ্ছা, এত কথা বলা হলো, তখন আমাকে প্রশ্ন করবে যে এর আসলে বিকল্প কী? বিকল্প হিসাবে সিঙ্গাপুরের উদাহরণটা দিতে পারেন। 1965 সালে কুয়ান ইউ যখন ক্ষমতায় আসে, তখন সিঙ্গাপুরের মাথাপিছু আয় ছিল মাত্র $500 এবং 2024 সালে সেই সিঙ্গাপুরের মানুষের মাথাপিছু ইনকাম দাঁড়িয়েছে $80,000। কারণ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ সর্বপ্রথম যেটা করেছেন সেটা হলো দুর্নীতিকে জিরো টলারেন্স, এবং দ্বিতীয়ত শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতার ক্ষেত্রে উন্নতি। একজন স্বৈরাচারী সরকার ভাবে যদি শিক্ষাক্ষেত্রে উন্নতি করি, সেটা তো জনগণের চোখে পড়ছেই না, বরঞ্চ মানুষ যত বেশি শিক্ষিত হবে তত সরকারকে প্রশ্ন করতে শিখবে। কিন্তু যদি কোনো সরকার চাইবে দেশের উন্নয়ন, তাহলে সে আসলে জনশক্তির উন্নয়ন করবে। জনশক্তি তার দক্ষতা দিয়ে নিজের উন্নতি করবে এবং দেশের উন্নতি করবে, এবং পাশাপাশি সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখবে। মানে স্পষ্ট, উন্নয়ন মানে সেতু, কালভার্ট, ব্রিজ নয়। উন্নয়ন মানে মানুষের ক্ষমতায়ন। মানুষ যদি শিক্ষিত হয়, দক্ষ হয়, স্বাস্থ্যকর হয়, তাহলে মানুষ নিজেই নিজের উন্নয়ন করবে, নিজেই সেতু বানাবে, নিজের আর কার্ডের দরকার পড়বে না। ক্লায়েন্টালিজম মানুষকে ভিক্ষুক বানায়। কার্ড দিলে জনগণ ভাবে যে সরকার আমাকে দিয়েছে,
কিন্তু জনশক্তি উন্নয়ন মানুষকে নাগরিক বানায়। সো সিদ্ধান্ত আপনার, আপনি কি স্বৈরাচারী হবেন না জনগণের সরকার হবেন?